গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পামেলা, আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন পাঠ করতে যাচ্ছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস ইহুদি কন্যা রহস্যর পরবর্তী অধ্যায়। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন প্লিজ প্রেস করবেন, তাহলে যখনই আমি কিছু আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আপনাদের কষ্ট করে চ্যানেল সার্চ করতে হবে না। এছাড়া আমার চ্যানেলের লিঙ্ক সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমি এর আগে যে গার্গী আরও একটি উপন্যাস পড়েছি তাও আপনারা প্লে লিস্টে আপডেট আকারে পেয়ে যাবেন এবং প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, আপনাদের আর কষ্ট করে খুঁজতে হবে না। এছাড়া এর আগে এই উপন্যাসটির যে দুটো এপিসোড আমি আপলোড করেছি, আপনারা প্লিজ সেটি শুনে তারপরে এটি শুনলে আপনাদের অনুধাবন করতে সুবিধা হবে এবং আপনারা বুঝতে পারবেন। এবং ধৈর্য ধরে প্লিজ পুরোটা শুনবেন, না হলে গল্প পাঠের আনন্দ কিছুতেই পাবেন না। তাহলে চলুন চলে যাই সরাসরি গল্প পাঠের আসরে। আজকে উপন্যাস ইহুদি কন্যা রহস্য, অধ্যায় 7। সায়ন যথারীতি তার সঙ্গে মশকরা করে বলে, কি হে গোয়েন্দান্নি, তুমি তাহলে মিস মার্পেলের সঙ্গী হলে, কি বলো? গার্গী তাতে অপ্রতিভ হয় না। সে বলে, কিংবা ধরো এমনও হতে পারে হয়তো মিস মার্পেলই এবার আমার সঙ্গে নেই। তাই নাকি? সায়ন তার স্ত্রী রত্নটির বুদ্ধিমত্তার ওপরে প্রবল আস্থা রাখে। সে বলল, তাহলে তো তোমার খ্যাতি এ যাত্রা ইন্টারন্যাশনাল হয়ে যাবে, কি বলো? লন্ডনেও চলে যাবে শ্রীমতী গার্গী চৌধুরীর খ্যাতি। গার্গী হেসে ফেলে বলল, অত উচ্চাশা আমার কোনো কালেই নেই, বুঝলে? সে তুমি ভালোই জানো। তবে যা অবিশ্বাস্য তা বারবারা টেলরের ধৈর্য। সত্যি বলছি তোমায়, এই যুবতী আমাকে কিন্তু বেশ অবাক করেছে। বারবারা টেলরের ধৈর্যের কিন্তু কোনো তুলনা নেই। শুধু ধৈর্য বলছো কেন, তার বুদ্ধিমত্তার কথাটাও বলো। গার্গী সোজা সাপটা জবাব, হ্যাঁ অবশ্যই তিনি বুদ্ধিমতী, কিন্তু লন্ডনে তিনি মিস মার্পেল হলেও কলকাতার বাজারে তো তিনি হাবুডুবু খাচ্ছেন। বাকি তদন্তের ভার আমাকেই নিতে হচ্ছে। তুমি তদন্ত করবে এরপর? সায়ন আরও বিস্মিত হয়ে বলে, হ্যাঁ তাই তো করতে হবে দেখছি। বিষয়টা তো বেশ জটিল হয়ে উঠেছে ইতিমধ্যে। তবে বারবারা যে পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, তদন্তটা এক কথায় বলতে পারো অভূতপূর্ব। কিন্তু তিনি শেষ রক্ষা করতে পারবেন কিনা সেটা অবশ্য একটা সন্দেহের বিষয়। সায়ন হাসতে হাসতে বলল, তাহলে এবার সত্যি তুমি বড় গোয়েন্দা হয়ে গেলে কি, তাই তো? গার্গী মাথা ঝাঁকিয়ে বলল, দেখো মোটেই আমি বড় গোয়েন্দা হইনি, এমনকি ব্যোমকেশ বক্সীর পায়ের নখের যোগ্য আমি নই। কিন্তু কোনো রহস্যের সন্ধান পেলে আমি আজকাল তার শেষ পর্যন্ত না দেখে তো ছাড়তে পারি না, সে তো তুমি জানোই। সায়ন খুশি হয়ে তাকালো গার্গীর দিকে, বলল, হ্যাঁ যেমন এখন খোঁজ নিতে হবে, কি বলো, একজন অ্যান্টিক কালেক্টরের। গার্গী আবার বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, অ্যান্টিক কালেক্টরের এবার একটা খোঁজ অবশ্যই নেওয়া চাই। গার্গী এরপরে সায়নকে সমস্ত বিষয়টা বলল। আচ্ছা, অ্যান্টিক সংগ্রহকারীদের মধ্যে মানে এই ব্যাপারে খোঁজ খবর রাখে এমন কারোর সঙ্গে তোমার চেনা জানা কি আছে? সায়নে চেনা জানার পরিধিটা বড্ড বড়। মুহূর্তে চোখ বুজে বলল, "আহ, কেন, প্রীতম দাই তো আর্কিওলজিক্যাল সোসাইটির একজন বড় কর্তা, বলা যায় প্রত্নতত্ত্বের এনসাইক্লোপিডিয়া। তার নিজের বাড়িতেও তো একটা বড় সংগ্রহশালা রয়েছে। প্রীতম দাকে?" গার্গী সহসা মনে করতে পারল না নামটা। আরে প্রীতম ভট্টাচার্য, মানে এখন সরকারি বড় পদে রয়েছেন, খুব ঘোরাঘুরি করেন এদেশ ওদেশ। আজ জার্মানি তো কাল আমেরিকা, তো পরশু অস্ট্রেলিয়ায়। বড় বড় পেপার পড়েন সেমিনারে, তুমি তো তাকে ভালো করেই চেনো। গার্গী একটু অবাক হয়ে বলল, ও আচ্ছা, দিয়তিমা দাদা, তাই তো। হাতের কাছে এমন মানুষ থাকতে আমি কিনা ব্রহ্মাণ্ড খুঁজে বেড়াচ্ছি। তাহলে তো তার কাছেই পাওয়া যাবে কলকাতায় অ্যান্টিক সংগ্রাহকদের সমস্ত খোঁজ খবর।
আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এই রহস্যের কোনো ক্লু পাওয়া যাবে অ্যান্টিক কালেক্টরদের কাছে? হয়তো গোয়েন্দাগিরি করতে নেমে সামান্য কোনো সূত্র পেলেই সেদিকে নজর রাখতে হয়। গোয়েন্দাদের কাছে কোনো বিষয় কিন্তু তুচ্ছ নয়, বুঝলে? হয়তো তুচ্ছ বিষয়ও পরে দেখা যাবে মস্ত হয়ে গেছে। গার্গী খুব নিশ্চিত নয় এই বিষয়, তবু কেন যেন তার মনে হচ্ছিল অজয় দেশাইয়ের সঙ্গিনী সেই বিদেশিনী নানা মিথ্যের মধ্যে একটা সত্যি কথা বলে ফেলেছে কোনো অসতর্ক মুহূর্তে। সম্ভবত কলকাতায় এমন একটা বাড়ির সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, যে বাড়িতে রয়েছে নানা নানা অ্যান্টিকের সংগ্রহ। সত্যি বলার আরও একটা কারণ, সলিসিটর হিসাবে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্যে। সে কলকাতায় এসেছে অজয় দেশাইয়ের ফ্ল্যাট বিক্রি করতে। যদি সত্যি কেউ তাকে সন্দেহ করে জানতে চায় তার পরিচয়, সেই কারণে অন্তত একটা সত্যি পরিচয় তাকে দিতে হয়েছে। না হলে যে কেউ তাকে চ্যালেঞ্জ করত, তাহলে তখনই সে ধরা পড়ে যেত। অতএব সেই বিদেশিনীকে খুঁজে বার করতে হবে যার বাড়িতে রয়েছে অ্যান্টিকের সংগ্রহ। হয়তো ছাই ঘাটতে গিয়ে পাইতে পারো অমূল্য রতন। বিষয়টা তখন থেকে লাট্টুর মতো ঘুরছে গার্গীর মগজে। এ সমস্ত তথ্য পাওয়ার প্রথম পন্থা সরকারি অফিসে খোঁজখবর নেওয়া। সরকারি অফিসগুলিতে ফোন করে খবর জানতে চাইবে তাদের রেজিস্টারে প্রত্নতত্ত্ব সংগ্রাহকদের কোনো তালিকা রয়েছে কিনা। কলকাতায় থাকে অথচ বিদেশি বা বিদেশিনী এমন অ্যান্টিক প্রেমিক কারা কারা রয়েছে। সেখানে না পেলে যাবে কোনো অ্যান্টিক কালেক্টরের কাছে, যিনি হয়তো বলতে পারবেন এমন সমস্ত ঠিকানা। তার আগে সায়ন হদিস দিল প্রীতম ভট্টাচার্যের কথা। মাত্র একবারই তার আলাপ হয়েছে দিয়তিমার দাদার সাথে। সেও অনেক দিন আগের কথা। এখন তাকে টেলিফোন করে জানা যেতে পারে তিনি গার্গীর সমস্যার কোনো সমাধান করতে পারবেন কিনা। কিন্তু দিয়তিমার সঙ্গে বহুদিন গার্গীর কোনো যোগাযোগ নেই। দিয়তিমা অবশ্য খুব সরল স্বভাবের মেয়ে, তবু হঠাৎ এতদিন পরে তাদের বাড়ির সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে গিয়ে তার সামান্য দ্বিধা হচ্ছিল। গার্গীকে ইতস্তত করতে দেখে সায়ন তক্ষুনি ফোনে ধরল তাকে। বলল, হ্যাঁ প্রীতমদা, আমি সায়ন বলছি। গার্গীকে কি আপনার মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, দিয়তিমার সঙ্গে বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়তো ও। আচ্ছা, হ্যাঁ আপনার সঙ্গে কিছু জরুরি কথা, হ্যাঁ ও বলতে চাইছে, হ্যাঁ। বলে সায়ন গার্গীর হাতে ধরিয়ে দিল রিসিভার। গার্গী ভাবতেই পারেনি সায়ন তাকে এইভাবে ঝামেলায় ফেলে দেবে। যার সঙ্গে মাত্র একদিনই আলাপ, তার কাছে তথ্য জানতে চাইলে তিনি যদি বিরক্ত হন। কিন্তু এখন উপায়ও নেই। বাধ্য হয়ে গার্গী বলল, আচ্ছা মানে হ্যাঁ প্রীতমদা, আমি গার্গী বলছি। আসলে আমি একটা ছোট্ট ঝামেলায় পড়েছি। আমার প্রয়োজন কলকাতার অ্যান্টিক সংগ্রাহকদের একটা তালিকা। ফোনের ওপার থেকে উত্তর ভেসে এলো, দেখো গার্গী, সংখ্যাটা কিন্তু অনেক। তাই নাকি? তাহলে আমার একটা ছোট্ট তালিকা চাই, মানে একটা বিশেষ তালিকা। আচ্ছা বলো, কি জানতে চাও তুমি? গার্গী তার জ্ঞাতব্য বিষয় খুব দ্রুত ও সংক্ষেপে জানিয়ে বলল, আসলে সায়ন বলছিল যে আপনি একজন জীবন্ত এনসাইক্লোপিডিয়া। প্রীতম ভরচাজ লজ্জা পেয়ে বললেন, ওগুলো খুলোকে রটনা। আসলে আর্কিওলজিটাকে এত ভালোবেসে ফেলেছি যে, বুঝতেই পারছো। গার্গী আর কথা না বাড়িয়ে সরাসরি চলে এলো তার বক্তব্যে। তার জ্ঞাতব্য তথ্য সংক্ষেপে জানতে চেয়ে বলল, আচ্ছা প্রীতম দা, এখন কিন্তু আপনি আমার ভরসা। আমার দরকার এমন কিছু সংগ্রাহক যারা বিদেশি অথচ কলকাতায় বাস করেন। আপনার কাছে বা অফিসে এরকম কোনো তথ্য কি রয়েছে? মানে যদি জানা থাকে তাহলে আপনি প্লিজ সেই নামগুলো একটু আমাকে জানাবেন। প্রীতম ভট্টাচার্য তৎক্ষণাৎ তার স্মৃতি হাতড়ে বললেন, দেখো গার্গী, কলকাতায় অ্যান্টিক সংগ্রাহকদের সংখ্যা কিন্তু কম নয়। ছোট বড় নানা সংগ্রাহক আছেন যাদের বাড়িতে অ্যান্টিকের একটা কালেকশন রয়েছে। তো বিদেশিদের সংখ্যাও কিন্তু অনেক। তো এদের মধ্যে কাউকে বেছে বার করা একটা বেশ কঠিন কাজ হবে। হ্যাঁ তাহলে আচ্ছা, আমি সংখ্যাটা আরেকটু ছোট করছি, মানে তাদের মধ্যে বিদেশিনী কেউ আছে? ও প্রীতম ভট্টাচার্য কিছুক্ষণ হাতড়ালেন তার স্মৃতি, তারপর বললেন,
তাহলে এক কাজ করো গার্গী, ডায়েরিতে একটু প্লিজ নামগুলো নোট করে নাও। প্রথমেই যার নাম আমার মনে আসছে তার নাম হচ্ছে মেরিনা। বয়সে বৃদ্ধা হলেও তিনি স্বভাবে ভারী চনমনে, বেশ সুরসিকাও বলা চলে। তার বাড়িতে যা সংগ্রহ আছে তা বহু বছরের পুরনো, কয়েকশো পুরনো মূর্তি রয়েছে। গার্গী তৎক্ষণাৎ তার প্রশ্নবাণ নিক্ষেপ করতে শুরু করে, বলে, আচ্ছা প্রীতমদা, মেরিনাকে তো বললেন বৃদ্ধা, আমার প্রয়োজন অপেক্ষাকৃত কম বয়সীদের একটা তালিকা চাই, মানে অ্যারাউন্ড 35 to 40। মেরিনার কি কোনো বোন উত্তরাধিকারিণী আছেন যারা কখনো লন্ডনে বাস করেছেন? না, মেরিনার পূর্বপুরুষরা বাস করতেন ব্রাজিলে। তার কোনো উত্তরাধিকারিণী আছে বলে তো আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে প্রীতমদা, তাহলে আর কারো নাম আপনার মানে আসছে স্মরণে? হ্যাঁ, দ্বিতীয় নামটা একটা ডেনিশ মহিলার, যার সংগ্রহে আছে নানা ধরনের কয়েন। কয়েন? গার্গী ধন্দে পড়ে। আচ্ছা আপনি বলুন তো প্রীতমদা, কত বয়স ওই ডেনিশ মহিলার? এই রে, মহিলাদের বয়স জানতে চাওয়া খুব ঝামেলার গার্গী। তিনি খুব সেজেগুজে থাকেন, কিন্তু 50-র নিচে তো মনে হয় হবে না। আচ্ছা তার বাড়ি থেকে কোনো যুবতী আছেন, মানে যিনি মধ্যে মধ্যে লন্ডনে যাতায়াত করেন? দেখো গার্গী, এটা খোঁজ নিয়ে দেখতে হবে। তা মানে কাজটা তো তোমার, মানে গোয়েন্দার। হ্যাঁ ঠিকই বলেছেন প্রীতমদা। আচ্ছা আমি খোঁজ নিচ্ছি। আর কোনো নাম? তাহলে তুমি নোট করো। তৃতীয় নাম হচ্ছে বিশাল এক এস্টেটের, যে অট্টালিকার মধ্যে রয়েছে বহু জাপানি বুদ্ধ মূর্তি, কলকাতার একটা নামকরা মিউজিয়াম। এস্টেটে উত্তরাধিকারীদের মধ্যে কেউ বিদেশি আছে? না, ছিল না, কিন্তু রিসেন্টলি তাদের বাড়িতে এক উপদ্রব শুরু হয়েছে, মানে একজন বিদেশিনীর আবির্ভাব ঘটায় শুরু হয়েছে নানাবিধ টানাপোড়েন। আপনি ঠিকানা জানেন? মল্লিক এস্টেটের ঠিকানা কলকাতার কে না জানে বলো? ও মানে মল্লিক এস্টেটের কথা তো আমিও শুনেছি, বিখ্যাত বাড়ি। তিনটি নামের মধ্যে মল্লিক এস্টেটের কাহিনী তার মনে ধরে। গার্গী উত্তেজিত হয়ে বলে, আচ্ছা প্রীতমদা, তাহলে এই বাড়ির কর্মকাণ্ড নিয়ে আমাকে তো একটু বিশদ খোঁজ খবর নিতেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে একটু পরে জানাচ্ছি মল্লিক এস্টেট সম্পর্কে কোনো খবর। প্রীতম ভট্টাচার্য ফোন করলেন ঘণ্টাখানেক পরে। ইতিমধ্যে তিনিও কৌতূহলী হয়ে পড়েছেন গার্গীর মতোই। এখানে ওখানে ফোন করে তিনি যা জেনেছেন তা সবিস্তারে গার্গীকে বললেন তারপর। আরে কি আশ্চর্য, দেখো, দিয়তিমার সঙ্গে ওদের বাড়ির একটা মেয়ের কিন্তু বন্ধুত্ব রয়েছে। অতঃপর প্রীতমদা যেটা বললেন তা ডায়েরিতে নোট করে নেয় গার্গী। মল্লিক এস্টেটের উত্তরাধিকারীদের মধ্যে 3 পুত্র ও 2 কন্যার মধ্যে বড় ও মেজজন এই মুহূর্তে মৃত। বড় বিয়ে করেননি, মেজ বিয়ে করেছিলেন একটি বিদেশি মেয়েকে। তিনি মারা যাওয়ার পরে তার ওই বিদেশি স্ত্রী থাকেন মল্লিক এস্টেটের একটা বাগান বাড়িতে আমতলার দিকে। তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না মূল বাড়িটিতে। তাদের সম্পত্তির কি একটা জটিল আইনি ধাঁধায় পড়ে ঢুকতে পারেননি এখনো। একটা মামলা করেছেন বাকি উত্তরাধিকারীদের বিরুদ্ধে। মামলা করে চেষ্টা করছেন মল্লিক এস্টেটের উত্তরাধিকারিণী হিসাবে মূল বাড়ির কোনো একটা অংশে বসবাস করতে। কেস এখনও পেন্ডিং। মল্লিক বাড়ির বড় কন্যা বিয়ের পর কলকাতাতেই শ্বশুর বাড়িতে থাকেন। তার কোনো সন্তানাদি নেই। ছোট পুত্র আর ছোট কন্যা কেউ বিয়ে করেননি। এত সব কুলপুঞ্জি শোনার পর গার্গী কৌতূহলী হয় মেজ পুত্রের বিদেশি স্ত্রী, যিনি মামলা করে উত্তরাধিকারিণী হতে চাইছেন, তার সম্পর্কে বিশদ বিবরণ জানতে। প্রীতম ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে ফোন করল দিয়তিমাকে। প্রীতমদার কাছ থেকে দিয়তিমার ফোন নাম্বার নিয়ে সে ধরল তারই একসময় বান্ধবী দিয়তিমাকে। ফোন পেতেই দিয়তিমা খুব অবাক, বলল, আরে গার্গী, কি সারপ্রাইজ! আমার ফোন নম্বর তুই কোথা থেকে পেলি? আরে দিয়তিমা, মানুষের প্রয়োজন হলে তখন ঠিকানা এমনিই জোগাড় হয়ে যায়। এক্ষেত্রে অবশ্য প্রীতমদার কাছ থেকে তোর শ্বশুরবাড়ির ঠিকানা আমি নিয়েছি। যাই হোক, আমার কি সৌভাগ্য রে, তুই গোয়েন্দা হিসাবে এত নাম করেছিস, আমি সমস্তই খবর পাই রে। তা হঠাৎ কি মনে করে ফোন? আমি গোয়েন্দা হয়েছি তোকে কে বলল? আরে বাবা, সমস্ত খবর কানে আসে, বুঝলি? তুই তো ফোন করা ছেড়েই দিয়েছিস, তাই না? গার্গী হেসে বলল, দেখ দিয়তিমা,
কোনো মানুষ আর একজনকে খুব দরকার না হলে বিরক্ত করে না আজকাল, বুঝলি সেটা? আচ্ছা শোন, বাড়িতে তো যাই না, ফোনও করে না কাউকে, পৃথিবীটা খুব দ্রুত কেজো হয়ে যাচ্ছে দিয়তিমা। তাই নাকি? দিয়তিমার গলায় কৌতুক। গার্গী আবার বলল, জাস্ট দ্যাট মাই ফ্রেন্ড। এই যেমন এখন তোকে ফোন করছি অনেক দিন পর, একটা দরকার হয়েছে বলেই। এককালে দিয়তিমার সঙ্গে তার বেশ ঘনিষ্ঠতা ছিল। গার্গী জানত দিয়তিমার বাবা দাদাদের মতো তারও আকর্ষণ ছিল অ্যান্টিকের ওপর। তার কাছে অ্যান্টিকের নানা গল্প শুনে গার্গীরও মন উস্কে উঠেছিল কৌতূহলে। সেই কৌতূহল নিরসনে তাদের সল্টলেকের ফ্ল্যাটে একদিন বেড়াতে গিয়েছিল গার্গী। দিয়তিমার বাবা মাঝারি ধরনের বড়লোক, বহুদিন থেকে তার অ্যান্টিক কেনার ঝোঁক। সেই উত্তরাধিকার বহন করছে তার দাদা প্রীতম ভট্টাচার্য। বাবার উৎসাহে তার দাদা পড়েছে আর্কিওলজি নিয়ে, এখন সরকারি বড় বিভাগের বড় কর্মকর্তা। তাদের ফ্ল্যাটের অ্যান্টিক সংগ্রহের বহর এমনই হয়ে গেছে যে 1100 স্কোয়ার ফুট ফ্ল্যাটের 2/3 এখন অ্যান্টিকদের দখলে। প্রথমবার যখন গিয়েছিল তাদের বাড়িতে, তখন তাদের মিউজিয়ামের দৃশ্যটি গার্গীকে এতটাই বিহ্বল করে তুলেছিল যে কিছুক্ষণ হা হয়ে গিয়েছিল তার মুখ গহ্বর। সেই দৃশ্য দেখে দিয়তিমার সে কি হাসি! অনেকক্ষণ তাদের ফ্ল্যাটের একোণ ওকোণ ঘুরে দেখে গার্গী বলল, এ সমস্ত জিনিস তোর বাবা কোথা থেকে সংগ্রহ করলেন রে দিয়তিমা? দিয়তিমা হেসে বলেছিল, আর বলিস না, বাবাকে দেখলে না লোকে পাগল ভাবে। বাবার অবশ্য তাতে কিছু এসে যায় না, উনি ভ্রুক্ষেপও করেন না। বলেন, পাগলামি করে যা সংগ্রহ করেছি তার দাম এখন অন্তত 50 লক্ষ টাকা। 50 লক্ষ শুনে গার্গীর মুখ আরও বড় হয়ে গিয়েছিল। সে বলেছিল, তাহলে তো তোরা খুব বড় লোক রে। দিয়তিমা হেসে বলেছিল, বড় লোক তো খাতা কলমে, বাবা কোনোদিন কি এ সমস্ত জিনিস বিক্রি করতে দেবেন তাই তুই ভেবেছিস নাকি? মা তো রেগে ফায়ার। কেন ফায়ার কেন? পারে, এগুলো তো সারা ঘরে এমন জুড়ে রয়েছে যে আমরা ভালো করে নড়তে চড়তে পারি না ঘরের মধ্যে। মা বলেন অ্যান্টিকগুলোর জন্য একটা আলাদা বাড়ি তৈরি করো। অ্যান্টিক রাখার জন্য আলাদা ঘর? গার্গীর তখন মাথা ঘুরছিল বনবন করে। সেই দিয়তিমা টেলিফোন নম্বর জোগাড় করে তাকে টেলিফোন করতে সে সত্যি অবাক। বলল, হ্যাঁ বল, কি দরকার তোর? গার্গী বেশি বন্ধুত্ব ঝালার পথে না গিয়ে বলল, আমার দরকার ঠিক তোর কাছে নয়, আবার বলা যায় তোকে না হলে আমার দরকারও মিটবে না। আচ্ছা, তুই নিশ্চয় শুনেছিস মল্লিক এস্টেটের অ্যান্টি কালেকশনের কথা? দিয়তিমা অবাক হয়ে বলল, আচ্ছা, ওদের তো বাড়িটা বিখ্যাত বাড়ি, তা তুই হঠাৎ ওদের বাড়ির অ্যান্টিক নিয়ে জানতে চাইছিস কেন? মানে কোনো একটা সূত্র পেয়েছিস? হ্যাঁ, ধরে নে সেই রকমই। কি হয়েছে বলতো? দেখ, সে এক লম্বা কাহিনী। লন্ডনের এক ঘটনা সে অনুসরণ করে চলতে চলতে হঠাৎ এই মল্লিক বাড়ির ঢুকে পড়েছে মল্লিক বাড়িটা আমার অভিধানে। আচ্ছা, তুই কি ওদের বাড়ি সম্পর্কে কোনো খোঁজ দিতে পারবি? দিয়তিমা হেসে বলল, পারাই তো উচিত। ওদের বাড়ির এক মেয়ে তমিশ্রা আমার এককালের বন্ধু। হ্যাঁ, তোর দাদা তো সেটাই বললেন। তা তার সঙ্গে তোর এখনো কি যোগাযোগ রয়েছে? দেখ, মাঝে একদিন কি কারণে যেন কথা হচ্ছিল, বোধহয় অ্যান্টিক নিয়ে। ও এখনও সেই রকমই রয়েছে, বিয়ে টিয়ে তো করেনি, অ্যান্টিকের পাহারা দিচ্ছে। বলছিল ওদের অ্যান্টিকগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে, এত অ্যান্টিক রেখে গেছেন ওদের পূর্বপুরুষ। তাই নাকি? তাহলে তো অর্ধেক কাজ সারা। আমারও মনে হচ্ছিল যে তোদের দুই ফ্যামিলির মধ্যে অ্যান্টিক তুতো বন্ধুত্ব থাকতে পারে। আমার আইডিয়া খেয়ে গেছে দেখতে পাচ্ছি। আসলে আমার বাবা তো ওদের বাড়িতে প্রায় যেতেন অ্যান্টিক দেখতে, বুঝলি গার্গী? তো দেখে এসে আফসোস করে বলতেন, ইস, ওদের বাড়ির অ্যান্টিকগুলো যদি আমার ফ্ল্যাটে থাকতো। গার্গী বলল, যেতেন মানে এখন আর যান না? না, এখন তো আর যান না। তাই নাকি? তা কেন যান না? দেখ গার্গী, সে অনেক কথা, তোর শুনে কাজ নেই। গার্গীর আবার এই না শোনা কাহিনী শোনার দিকে বেশি ঝোঁক। তার পীড়াপিড়িতে দিয়তিমা যা বলল সেটা অবাক করে দেওয়ার মতোই ঘটনা। দিয়তিমা বলল, দেখ, ওদের বাড়ির সবাই যখন জানলো যে আমার বাবা অ্যান্টিক সংগ্রহ করেন, তখনই ওরা কেমন সন্দেহের চোখে তাকাতো বাবার দিকে। সে কি, কেন?
ওদের বাড়িতে তো অনেক অ্যান্টিক, বুঝতেই পারছিস। তো ওরা সন্দেহ করতো যে বাবা যদি কোনোদিন লোভে পড়ে কোনো অ্যান্টিক চুরি করে নিয়ে যান। মাই গড! সত্যি, কি বলবো। তো বাবা এই ব্যাপারটা বুঝতে পেরে তারপরে আর কোনোদিন যাননি। তো আমার সঙ্গে বন্ধুত্বের সেই শেষ। দিয়তিমা আবার বলল, বুঝলি, বাবা একদিন বললেন অ্যান্টিক সংগ্রহ খুব বাজে নেশা। সে কি, কেন? তুই বললে হাসবি না তো? না, হাসবো কেন, বল না। আসলে বাবা একদিন বললেন যে সত্যি নাকি তার মনে হতো যে কোনো কোনো অ্যান্টিক পকেটে বা জামার তলায় চুরি করে নিয়ে আসেন চুপি চুপি। গার্গী আঁতকে উঠে বলল, সে কি, কি বলছিস? হ্যাঁ, অ্যান্টিক সংগ্রহ এমনই বাজে নেশা, বলছি তো। কোথাও চোখে পড়লে হাত নিষ্পিস করে। টাকা থাকলে কিনতে ইচ্ছা হয়, না থাকলে চুরি করতে ইচ্ছা হয়। মনে হয় এটা আমার বাড়িতে থাকলে বেশ ভালো হতো। গার্গী বলল, তাহলে তোর বাবার আর ওর বাড়িতে না যাওয়াটাই ঠিক কাজ হয়েছে। হ্যাঁ, সেই থেকে বাবা বুঝতে পেরে ওদের বাড়িতে আর যাননি। আচ্ছা, কিন্তু আমার কৌতূহল তো আরো বেড়ে গেল রে তোর কথা শুনে, দিয়তিমা। দেখলে না, তোর কৌতূহল আরো বেড়ে যাবে রে। আসলে মল্লিক বাড়িতে এত অ্যান্টিক যে না যে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে রে। তাহলে তো অনেক টাকা সম্পত্তি? গার্গী কৌতূহল উপচিয়ে পড়ে। দিয়তিমা হেসে আবার বলল, অনেক মানে? আমাদের ফ্ল্যাটে যা দেখেছিলি তার 50 গুণ কি আরও বেশি, কোটি কোটি টাকার সম্পত্তি। যদি কোনোদিন দেখে না থাকিস তাহলে এখনই একবার দেখে আয়, বুঝলি? গার্গী উত্তেজিত হয়ে বলল, দেখে আয় মানে কি? যে কেউ গেলেই দেখতে পারবে নাকি? না, সর্বসাধারণের জন্যে খোলা সেটা নয়, তবে অনুরোধ করলে ওদের কিউরেটর দেখতে দিতে পারে। তুই চেষ্টা করে দেখ তবে। দিয়তিমা হঠাৎ কি যেন একটা মনে পড়তে বলল, আচ্ছা দাঁড়া, ওদের সম্পত্তি নিয়ে কি একটা মামলা হয়েছিল যেন, দাদা একদিন খবরের কাগজ দেখে আমাকে বলেছিল। গার্গীর উত্তেজনা আরও ঘোরালো হয়। সে বলল, কি মামলা রে? দেখ গার্গী, আমি ভালো করে ব্যাপারটা জানি না। দাদাই একদিন খবরের কাগজ পড়তে পড়তে বলেছিল যে এই দেখ দিয়তিমা, বেশি সম্পত্তি হলে কি বিপদ হয়, উত্তরাধিকারীদের মধ্যে কি সাংঘাতিক মামলা বেঁধেছে। তারপর আমাকে বলল দাদা যে আমাদের বাড়ির অ্যান্টিক নিয়ে তোর সঙ্গে আমার আবার মামলা না হয়। গার্গী ছটফট করে বলল, তুই দেখ দেখি ওদের বাড়ির সঙ্গে আমার একটা যোগাযোগ তুই করিয়ে দিতে পারিস কি না। আমার আজকালের মধ্যে ওদের বাড়িতে যাওয়াটা কিন্তু খুব বিশেষ দরকার। কিন্তু আমি কি পারবো রে? সেই ঘটনার পর আমি তো আর যাইনি ওদের বাড়ি, মানে ফোন টোনও করা হয় না। আচ্ছা ঠিক আছে, দেখি তমিশ্রার সঙ্গে কথা বলে দাদাকেও একবার তাহলে জিজ্ঞাসা করে দেখি। তোর দাদার সঙ্গে আমার একটু আগেই কথা হলো, বললেন যে দিয়তিমা যদি পারে তাহলে সেই পারবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে ওর সঙ্গে কথা বলে তারপরে আমি তোকে জানাবো। কি ঠিক আছে তো? মল্লিক এস্টেটের অ্যান্টিকের কাহিনী শুনে কাল থেকে গার্গীর মনে একই সঙ্গে উত্তেজনা এবং উৎকণ্ঠা। সকালে উঠে ভাবছিল দিয়তিমা কখন ফোন করবে, তারপর একসময় ডুবে গিয়েছিল অফিসের কাজে। দিয়তিমার ফোনের অপেক্ষায় থেকে থেকে কাজের চাপে তার কথা একসময় ভুলে গিয়েছিল গার্গী। আসলে দিনের প্রথম কয়েকটা ঘন্টা প্যারাডাইস প্রোডাক্টসের অফিসে ব্যস্ততা টু দ্য পাওয়ার ইনফিনিটি। ম্যাথামেটিক্স পড়তে গিয়ে যখন ইনফিনিটি শব্দের মানে প্রথম জেনেছিল, বেশ বিস্ময় জমা হয়েছিল তাদের মনে। ইনফিনিটি মানে অনন্ত শূন্য, তার কোনো সীমা পরিসীমা নেই। কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করলে তার ভাগফল হয় এই আশ্চর্য সংখ্যা ইনফিনিটি। তারপর থেকে টু দ্য পাওয়ার ইনফিনিটি বিশেষণটা ব্যবহার করা তাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আজও গার্গী যখন সেই রকম অপরিসীম কাজের চাপে হাঁসফাঁস, সেই সময় ফোন এলো দিয়তিমার কাছ থেকে। দিয়তিমা বলল, আচ্ছা শোন গার্গী, তুই কি একটু ফ্রি আছিস? তোকে কতক্ষণ ধরে চেষ্টা করছি রে ফোনে। কেন, আমি তো অফিসেই রয়েছি, আমাকে ফোনে পাসনি? আরে না রে, যতবার ফোন করছি তোর পিএ বলে ম্যাডাম এখন কাউকে ফোন দিতে বারণ করেছেন। গার্গী চেঁচিয়ে উঠে বলতে গেল, সে কি রে, আমি তো তোর ফোনের জন্য অপেক্ষা করছিলাম। গার্গী একটু থেমে গিয়ে বলে, আসলে একটা মিটিং করছিলাম রে। কেন রে, মল্লিক এস্টেটের সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছিস তুই?
হ্যাঁ রে, খুব গোলমেলে খবর। আমি তমিশ্রাদের বাড়িতে ফোন করতে কি সব উল্টোপাল্টা খবর রে। যাবি নাকি ওদের বাড়ি? কেন রে, কি হলো হঠাৎ? সেই মামলাটাই গোল বাঁধিয়েছে? দেখ গার্গী, টেলিফোনে কিন্তু সব কথা বলা যাবে না, বেশ সিরিয়াস ঘটনা। তুই বোধহয় ঠিক খবরই পেয়েছিস। গার্গী রিসিভার হাতে নিয়ে উৎকণ্ঠিত হয়ে বলে, কি ব্যাপার রে দিয়তিমা, এত সিরিয়াস যে টেলিফোনে বলা যাবে না? না রে, বলে দিয়তিমা গলা নামিয়ে বলে, শোন, খুব ঝামেলার ব্যাপার। মল্লিক বাড়ির মিউজিয়াম থেকে একটা মূল্যবান জিনিস চুরি গেছে রে। তুই যাবি এখন? গার্গী তখন প্রবল ফাঁপড়ে। অফিসে তার 101টা কাজ। সেই কাজের মধ্যে যে একবার যখন ঢুকে পড়ে তখন বাইরের পৃথিবী তার কাছে ঝাপসা লাগে। অথচ দিয়তিমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের ভার সে দিয়েছে গতকাল। এখন সে নিজে যতই বিপর্যস্ত হয়ে থাকুক কাজের চাপে, মল্লিক এস্টেটে তাকে যেতেই হবে। অন্য কিছু ভাবার তার অবকাশ নেই। সবাই এও জানে বারবারা টেইলর এখন পুরোপুরি তারই ওপর নির্ভরশীল। বিলেতের গোয়েন্দাদের সঙ্গে তার মাঝে মধ্যে কথা হচ্ছে টেলিফোনে। যেমন যেমন ঘটনা ঘটছে সে তৎক্ষণাৎ টেলিফোনে জানিয়ে দিচ্ছে বারবারাকে। মল্লিক বাড়ির বিষয় বারবারার এখন গভীর কৌতূহল। সেই মল্লিক বাড়িতে যেতেই তো সে চাইছিল কায় মনো বাক্যে। একেই তো অমূল্য সম্পদ দেখার হাতছানি, তার ওপর এক বিদেশিনীর উপস্থিতি নিয়ে গণ্ডগোল। এখন সেখানে চাঞ্চল্যকর একটা ঘটনা। গার্গীর তো এখন সেখানে যাওয়া খুবই দরকার। দিয়তিমা অবশ্য বরাবরই বেশ নাটকীয় ভঙ্গিতে কথাবার্তা বলে, আজও বলল, শোন গার্গী, আমি জানতাম ওদের সম্পত্তি নিয়ে একদিন তুলকালাম হবে। মল্লিকদের মিলিয়নিয়ার বললে খুব কম বলা হয়, হয়তো বিলিয়নিয়ার, কি তার চেয়েও হয়তো বেশি অঙ্কের উপমা আছে কি না কে জানে। এখন তো সব অন্যে লুটে পুটে খাবে। গার্গী তাকে আশ্বস্ত করতে বলল, ঠিক আছে, আমি এখনই শোন প্রস্তুত হয়ে নিচ্ছি, তুইও রেডি হয়ে নে। আমি যাওয়ার পথে তোকে গাড়িতে তুলে নেব। না রে, আমি রেডি আছি গার্গী। শোন দিয়তিমা, আমিও আচ্ছা শোন, আমি বারবারাকে কি একই গাড়িতে নিয়ে নেব? দিয়তিমা একটু ইতস্তত করে বলল, না শোন গার্গী, এখন থাক, আগে ওদের বাড়ির পরিস্থিতিটা বুঝি, তারপর না হয় ওকে ডেকে নেওয়া যাবে। ওকে। গার্গী তখনই সায়নকে ফোনে সমস্ত ঘটনা জানিয়ে বলল, প্লিজ চেয়ারম্যান সাহেব, তুমি তো জানোই মল্লিক এস্টেটে যাওয়াটা এখন কতটা জরুরি। আমার একটা মিটিং ছিল দুপুর 3টে। প্লিজ তুমি একটু চালিয়ে নাও। অ্যাজ ইউ অর্ডার ম্যাডাম। গার্গী ক্ষুণ্ণ হয়ে বলল, নট অর্ডার স্যার, রিকোয়েস্ট, ইটস আ রিকোয়েস্ট। চেয়ারম্যানকে কি আমি অফিসে আদেশ করতে পারি নাকি? বাড়িতে হয়তো তবুও পারি। সায়ন হেসে উঠে আবার বলল, ওকে ম্যাডাম। রহস্যের গন্ধ পেলে গার্গী সব কাজ শিখে ওঠে, সেটা তার কথা স্বামী, তাদের কোম্পানির চেয়ারম্যান সায়ন চৌধুরী বেশ ভালো করেই জানে। গার্গী যেই তাকে বলল, আমার চেম্বারে বেলা 3টে একটা মিটিং ডাকা আছে মার্কেটিং সেকশনের স্টাফদের নিয়ে, তুমি যদি মিটিংটা সামলে দাও আমি দিয়তিমাকে নিয়ে মল্লিকদের বাড়ি চট করে ঘুরে আসতে পারি। সায়ন সেটা শুনেই তৎক্ষণাৎ অ্যাপ্রুভ করেছে, কারণ সায়ন জানে গার্গীর বিশেষ ভূমিকার কথা গোয়েন্দা জগতে। একটু পরে দিয়তিমাকে গাড়িতে তুলে মল্লিক এস্টেটের দিকে যেতে যেতে শুনছিল সেই অ্যান্টিক পাহাড় গড়ে তোলার কাহিনী। তমিশ্রাদের কোনো পূর্বপুরুষ সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন। তারপর তার উত্তরপুরুষেরা সেই টাকা খাটিয়ে আরও কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। সে এক নিতান্তই গল্পকথা। কত গল্পকথা তা মল্লিকদের বাড়িতে গিয়ে মিউজিয়ামটা না দেখলে অনুমান করাই যাবে না। গার্গী যেমন দিয়তিমাদের ফ্ল্যাটে গিয়ে চক্ষু মগডালে তুলেছিল, দিয়তিমাও একদিন মল্লিকদের বাড়িতে বেড়াতে গিয়ে ওরা যে এতটা বড়লোক, বিচ্ছিরি রকমের সম্পত্তির মালিক, তা তাদের কথাবার্তা হাবভাব দেখে আন্দাজ করা যাবে না। তমিশ্রা খুব সাদাসিধে শাড়ি পড়তে আসতো কোচিংয়ে, টিফিনও খেত খুব মামুলি গোছের। কখনো গাড়িতে চড়ে আসতে দেখেনি ওকে, যদিও সে বলেছিল তাদের 3টে গাড়ি গ্যারেজে বসে ঝিমোয়। দিয়তিমারা শুনে অবাক হয়েছিল,
বলেছিল, ঝিমোয়? তমিশ্রা বলেছিল, হ্যাঁ, বাবা বলতেন গাড়ি চড়ে ছেলেমেয়েরা স্কুল কলেজে গেলে তার পড়াশোনা গাড়ির চাকায় নাকি চাপা পড়ে যায়। পড়াশোনা হচ্ছে কষ্ট করে উপার্জনের বস্তু। তমিশ্রার কথায় তারা কেউ আর রাগ কাটতে পারেনি। গার্গী বলেছিল, কিন্তু এই গাড়িগুলো তো পায়ে বাদ ধরে যাবে রে, মানে যখন চালাতে যাবি তখন দেখবি ইঞ্জিনে ঘর ঘর শব্দ করে কেমন মিয়ে পড়ছে, কিংবা ঘোরাতে ঘোরাতে চলছে। তমিশ্রা খুব অবাক হয়ে বলেছিল, তোদের বাড়িতে তো আর গাড়ি নেই শুনেছি, কি করে জানলি তুই এত সব? কথাটা খোঁচা না তমিশ্রার সরলতা সেটা ওরা বোঝেনি। বলেছিল, দিয়তিমা, তার জন্য গাড়ি থাকার কোনো দরকার নেই রে, জাস্ট কমন সেন্স। তমিশ্রা মিনমিন করে বলেছিল, কি আর করা যাবে বল, বাড়িতে গাড়ি চড়ার লোক কোথায়? না হয় আমি, না হয়। কথাটা ঠিকই। সবচেয়ে যা অবাক করার বিষয় সেটা হলো এত সম্পত্তির দেখভাল করার লোক বলতে আপাতত তমিশ্রা আর তার ছোটদা জনার্দন মল্লিক। তার অবশ্য এক দিদি আছেন, তিনি বিবাহিতা, থাকেন শ্বশুর বাড়িতে। বুঝলি গার্গী, ওদের কত সম্পত্তি সেটা তমিশ্রাও স্পষ্ট করে জানে না। সম্পত্তি বলতে নগদ টাকা পয়সা তো রয়েছেই, সে তো যথেষ্ট পরিমাণে আছে নানা ব্যাংকের পাস বইতে বা নানা ধরনের কাগজে, কিন্তু সেগুলো ঠিক চোখে দেখা যায় না বা অনুভব করা যায় না। যা দেখা যায় সেটা হলো ওই অ্যান্টিকগুলো। দিয়তিমা বলল, ক্যাশ টাকার খবরে গার্গীর কোনো প্রয়োজন নেই, কিন্তু দিয়তিমা যে বলল তমিশ্রাদের বাড়িতে যে পরিমাণ অ্যান্টিকের কালেকশন রয়েছে তা হিসেব করলে যে কারো মাথা ঘুরতে থাকবে হেলিকপ্টারের মাথার পাখাটার মতন, সেই কথাটাই গার্গীর মাথায় ঘুরছে তখন থেকে। গার্গী বলল, আচ্ছা এবার বল, কি যেন শুনেছিস তমিশ্রার কাছে, মানে গাড়িতে বসে গল্পটা একবার একটু শুনে নিই তো। দিয়তিমা উৎকণ্ঠিত স্বরে বলল, আসলে ঘটনাটা হলো ওদের বাড়ির মিউজিয়ামে একটা বিশেষ শিলালিপি ছিল, সেটা কিভাবে যেন বদল হয়ে গেছে। বিশেষ শিলালিপি? হ্যাঁ, তাই তো বলল আমাকে তমিশ্রা। শিলালিপিটা ওর বাবা সংগ্রহ করেছিলেন চীনের না জাপানের কোন একটা মালভূমি থেকে, তো নিশ্চয়ই কোনো একটা রেয়ার শিলালিপি হবে। তো বলল পুলিশকে, তো ওরা এখনো খবর দেয়নি। তুই ওদের মিউজিয়ামের কথা শুনে উৎসাহ দেখিয়েছিস শুনে বলল যে তাহলে তো ভালোই হয়, ও যদি এসে বোঝে যে কিভাবে ওই বদলটা ঘটলো তাহলে তো আর থানা পুলিশ করতে হয় না। পুলিশ এলেই তো জানিস ৩৬ ঘা। স্প্ল্যানেড থেকে শোভাবাজার এলাকায় মল্লিকদের বাড়ি যেতে মিনিট ২৫ লাগার কথা, লাগলো ৪০ মিনিট, এতটাই জ্যামজটের বহর। শোভাবাজারের মল্লিকদের বাড়ি ভারী বিখ্যাত, শুধু এই এলাকা নয় গোটা দেশে। গার্গীরও শুধু এতকাল যাওয়া হয়ে ওঠেনি এই অট্টালিকাটিতে। কেন তা সে বুঝে উঠতে পারল না, তবে কলকাতার এমন বহু দ্রষ্টব্যই তো সে গিয়ে উঠতে পারেনি শৈশব কলকাতায় বাস করার মধ্যে। বড় রাস্তা থেকে মিনিট ৪ ঢুকে মস্ত বড় বাড়ি মল্লিকদের, ৩ তলা বাড়ির একটা অংশ মিউজিয়াম, সেদিকটাই অবশ্য বড়। অন্য অংশে তমিশ্রা ও তার ছোটদা জনার্দন মল্লিক বাস করেন। কেউ বিয়ে করেননি বলে অত বড় বাড়িটা খা খা করার কথা, কিন্তু সারা বাড়িতে ভরে আছে অসংখ্য জীবজন্তু এবং পাখি। গোটা ১০ বাদর রয়েছে বাড়িটা পাহারা দিতে, সেই সঙ্গে গোটা ২ অ্যালসেশিয়ান এবং ৫টা বিড়াল, একটা বিশাল ম্যাকাও পাখি, অন্তত ৩০টা মুনিয়া। এতগুলো জীব সামলাতে হয় বলে নাকি তমিশ্রা বা তার ছোটদার বিয়ে করা হয়ে ওঠেনি। দিয়তিমাকে সঙ্গে নিয়ে গার্গী সে বাড়িতে পৌঁছাতেই তমিশ্রা তরতরিয়ে নেমে এলো তাদের অংশের দোতলা থেকে। গার্গীকে দেখে যেমন তার চোখে বিস্ময়, তেমনই দিয়তিমাকে দেখে তার মুখে উল্লাসের অভিব্যক্তি। বলল, কি রে, তুই এতদিন পর আমার খোঁজ নিতে এসেছিস? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। দিয়তিমা স্বস্তি পায় তমিশ্রার আগ্রহ দেখে। বলে, এই শোন, তোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি, গার্গী চৌধুরী, ম্যাথসের ছাত্রী ছিল, আমারই ব্যাচের, এখন একটা বিশাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তমিশ্রা খুব উষ্ণতা দেখিয়ে গার্গীর হাত দুটো জড়িয়ে ধরে বলে, যাক, দিয়তিমার কল্যাণে আমার একটা ঘ্যামা বন্ধু হলো। দিয়তিমা তো আমার কোনো খোঁজই নেয় না। দিয়তিমা খুশি হলো তমিশ্রার কথায়, বলল,
এই শোন, আমার এই বান্ধবীর না আরেকটি গুণ আছে, ও মাঝে মধ্যে গোয়েন্দাগিরি করে বেশ নাম করেছে কিন্তু। হ্যাঁ, তুই তো ফোনে বললি রে। তমিশ্রা এবার উচ্ছ্বসিত হয়ে বলে, আরে আমরা তো এরকম একজন গোয়েন্দাই খুঁজছিলাম, আর দেখ না কি ঝামেলায় পড়েছি। ছোটদার তো নাওয়া খাওয়া নেই সেই কয়েকদিন থেকে। আসলে আমি তোর কাছ থেকে খবরটা পেয়ে গার্গীকে জানিয়েছি ঘটনাটা, দিয়তিমা বলল। গার্গী খুব ইন্টারেস্ট নিয়ে বলল যে তাহলে তোর বান্ধবীর বাড়িতে একবার নিয়ে চল, দেখি কি হয়েছে। তমিশ্রা গভীর চোখে লক্ষ্য করছিল গার্গীকে। গার্গীও দুই একবার তমিশ্রাকে জরিপ করে তার নজর ফেলছিল তমিশ্রাদের বিশাল অট্টালিকার এখানে ওখানে। সারা বাড়িতে শুধু অপার বৈভব, কিন্তু সবখানে ভারী অযত্নের ছাপ। দিয়তিমা তার চোখ অনুসরণ করে বলল, কি বলবো, আমাদের বাড়ির চারদিকটা না খুব নোংরা হয়ে থাকে রে। তাও তো ঘর রং করতে গিয়ে অনেক ঝাড়াঝুড়ি করতে হলো, নইলে যা অবস্থা ছিল পা রাখতে পারা যেত না। গার্গী তমিশ্রার দিকে নজর ফেলে বলল, দিয়তিমার বন্ধু মানে তুমিও কিন্তু আমার বন্ধু। তমিশ্রা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলো উপরে গিয়ে বসি। বলতে বলতে তাদের উপরে নিয়ে গিয়ে বসালো মস্ত ড্রয়িং রুমে। গার্গী হিসাব করছিল তমিশ্রাদের বসার ঘরটায় 700-800 স্কোয়ার ফুটের হবে। সদ্য রং করা হয়েছে গোটা বাড়ি ঘরে, হালকা আকাশি রং। সেখানে তখন অপেক্ষা করছেন তমিশ্রাদের মিউজিয়ামের কিউরেটর অমিত পান্ডা, এক মাথা ঝাঁকড়া চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, বা নাকের পাশে একটা মস্ত তিল। কালো রঙের এই তিলটাই তার চেহারার অন্যতম বৈশিষ্ট্য। দিয়তিমার কাছে আগেই শুনেছিল তমিশ্রাদের এই মধ্যবয়সী কিউরেটর মাত্র কয়েক বছর আগে কাজে ঢুকেছেন। কিউরেটর হিসাবে খুব দক্ষ তাই নয়, খুব বিশ্বস্ত। এর আগের কিউরেটরের এক সামান্য গাফিলতি ধরা পড়ার পরদিনই তাকে চাকরি থেকে বিদায় করা হয়। তারপর অনেক খুঁজে পেতে এই অমিত পান্ডাকে ওরা নিয়োগ করেছেন কিউরেটর হিসাবে। প্রধানত তার জন্যেই মল্লিক বাড়ির মিউজিয়ামটি যে এখনও অটুট রয়েছে তা সবাই জানেন। অমিত পান্ডা মানুষটি ভারী সজ্জন, বেশ হাসি খুশি থাকেন সর্বদা। চারিদিকে একবার নজর বুলিয়ে গার্গী একটা চেয়ারে তার শরীর এলিয়ে দেয়, বলে, ইস কি নরম চেয়ারের কুশন, এরকম কুশনে বসলেই বোধহয় লোক শুতে চায়, কিন্তু এখন আরাম করার তো সময় নয়, তাই একটু সময় নষ্ট না করে আমি বলছি ব্যাপারটা। শোনো তমিশ্রা, তোমাদের বাড়ির নানা গল্প এতক্ষণ শুনছিলাম আমি দিয়তিমার কাছে। যতটা শুনেছি তাতে আমি অনুমান করে নিয়েছি যে এত বড় অ্যান্টিক মিউজিয়ামে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো তুমি বলো যে কি মানে ঘটনাগুলো ঘটেছে। তমিশ্রাও বুদ্ধিমতী যুবতী, সে বুঝে গেল গার্গী ব্যস্ত মানুষ, তার সময়ের অনেক দাম। অতএব কালক্ষেপ না করে সে বলতে শুরু করল, বুঝলে গার্গী, বাবা মারা যাওয়ার পর তো 17 বছর কেটে গেল, আজ পর্যন্ত এই কয়েক কোটি টাকা মূল্যের অ্যান্টিকের একটাও নষ্ট হয়নি বা হারায়নি বা চুরিও যায়নি। আচ্ছা, তোমার বাবা কবে মারা গেছেন? 1986-এ। ডায়েরিতে সালটা নোট করে গার্গী আবার বলল, হ্যাঁ বলো তারপর। বাবা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে তুমি আমার ঠাকুরদা সারা পৃথিবী ঘুরে সংগ্রহ করেছেন এই মূল্যবান অ্যান্টিকগুলো, এগুলো দেখিস। ফলে বাবার অবর্তমানে সেই মিউজিয়াম সংরক্ষণের দায়িত্ব পড়েছে আমার ওপর। আমি খুব যত্নে রেখেছি এগুলোকে, কিন্তু আর বোধহয় পারবো না। যে শিলালিপিটা বদল করা হয়েছে তার ওপর আমার একটু বেশি দুর্বলতা ছিল। তার কারণ আমার বাবা এই একটাই অ্যান্টিক সংযোজন করেছিলেন তার আমলে, কিন্তু কি আশ্চর্য, সেই শিলালিপিটাই খোয়া গেল। আমার বাবা ছিলেন মিউজিয়াম বলতে অজ্ঞান ছিলেন, আর তার সংগ্রহ কিনা আজ পর্যন্ত আজকে বিপর্যস্ত। কি বলবো আর। গার্গী অনুভব করছিল তমিশ্রার ব্যথা। আফসোস করে সে বলে উঠল, হ্যাঁ তাই তো। দিয়তিমা বলে ওঠে, তুই বলে যা না তমিশ্রা, গার্গী যখন রহস্যের গন্ধ পেয়েছে হয়তো তোদের খোয়া যাওয়া শিলালিপি ওই খুঁজে বার করে দেবে। দিয়তিমার কথায় বোধহয় স্বস্তি পায় না তমিশ্রা বলল, কি জানি কি হবে,
বুঝলি, একবার যখন চোর ঢুকেছে মিউজিয়ামে, এরপরে কি ঘটবে সেটা তো ঈশ্বরই বলতে পারবে। গার্গী চোখ তুলে বলল, কি চোর ঢুকেছিল? তো চোর ছাড়া কি বলবো? একটা আসল অ্যান্টিকের বদলে একটা নকল ঢুকিয়ে দেওয়া তো চোরের কাজ। প্রথম রাত্রিরে যদি বেড়াল না মারা যায় তাহলে মিউজিয়াম রাখাই তো দায় হবে না? অথচ বাবা কত ভরসা করেছিলেন আমার ওপর, বলেছিলেন এখন একমাত্র তুই পারিস অ্যান্টিকগুলো বজায় রাখতে। মল্লিক বাড়ির সুনাম কিন্তু কোটি কোটি টাকার জন্যে নয়, এই অ্যান্টিকগুলোর জন্যে। জানিস, একবার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন এই মিউজিয়াম দেখতে। গার্গী অবশ্য বিস্ময় প্রকাশ করল না, কারণ বহু বছর আগে কলকাতায় কত কি ঘটে গিয়েছিল তার কোনো কিছু লেখাজোখা নেই। এই রকম শ্রুতিধরদের কথা চুপচাপ শুনে যাওয়াটাই নিয়ম। সে বলল, আচ্ছা তমিশ্রা, একটা কথা জানতে বেশ ইচ্ছা হচ্ছে। মানে দিয়তিমার কাছে শুনেছিলাম যে তোমরা 3 ভাই 2 বোন, তাহলে বাকি ভাই বোনদের সম্পর্কে কিছু বলো। তমিশ্রা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, কি আর বলবো তোমায়, আমাদের বাড়ির ইতিহাস সবটাই হতাশায় ভরা, বুঝলে না? কথায় বলে না, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুখানি চ। আমাদের বাড়ির ভাগ্যেও এখন সেই অবস্থা। একসময় চরচর করে বেড়ে উঠেছিল এই বাড়ির ভাগ্য, এখন পড়তির মুখে। গার্গী তীক্ষ্ণ চোখে জরিপ করছিল তমিশ্রাকে, তাকে শান্ত করতে বলল, দেখো তমিশ্রা, এতটা কিন্তু তুমি ভেঙে পড়ো না। যাই হোক, বলো তারপর। আমার বড়দা খুব মেধাবী ছিল। বিয়েতে ভালো রেজাল্ট করার পর বাবা চেয়েছিলেন দাদা বিদেশে গিয়ে অ্যান্টিক সংরক্ষণে ডিগ্রি নিয়ে আসুক, কিন্তু ওই ময়দানে ঘোড়া ছোটাতে গিয়ে ঘোড়া থেকে উল্টে পড়ে কোমরটা ভেঙে যায় বড়দার, তো একেবারে চিরতয় শয্যাশায়ী। খুব কষ্ট পেয়েছিলেন বাবা। তারপর ভেবেছিলেন যে মেজদাকে মিউজিয়ামে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়ে যাবেন, যে কারণে মেজদাকে পাঠিয়েছিলেন বিদেশে লেখাপড়া করার জন্য। প্রথমে প্যারিস, তারপর ইংল্যান্ড। তো ডিগ্রি নেওয়ার ফুরসতে ওখানকার মিউজিয়ামগুলো ঘুরে ফিরে দেখে আসবেন মেজদা। তারপর দেশে ফিরে আমাদের মিউজিয়ামটা কিভাবে আরও সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেই দায়িত্ব নেবেন। কিন্তু মেজদা বিদেশে গিয়ে যেটা করেছিলেন সেটা তো কি বলবো, আমাদের বলতেই লজ্জা করে। গার্গী নিরীহ মুখে বলল, কী রকম? কি বলবো, তিনি ফ্রান্সে গিয়ে প্রথমে একজন ফরাসি মেয়েকে বিয়ে করলেন, কিন্তু তার সঙ্গে তো আর বেশি দিন মানিয়ে থাকতে পারলেন না। প্যারিসে ঘুরে চলে এলেন লন্ডনে। সেখানে কিছুদিন কাটানোর পর দেশে ফেরার সময় বিয়ে করলেন আরেকজন ইহুদি মেয়েকে। তো বাবা তাদের বিয়েটা তো স্বীকার করেননি, লিখে পাঠালেন ইহুদি বউ নিয়ে মেজদা যেন মল্লিক বাড়িতে না ওঠে। ফলে মেজদার আর এ বাড়িতে ফেরা হলো না। গার্গী উত্তেজিত হচ্ছিল গল্পের গতিমুখ বিপজ্জনক পথে পা দেওয়ায়। বলল, তারপর? মেজদা যখন খবর পেলেন তার আর এ বাড়িতে আসা হবে না, সেটা শুনে কলকাতাতেই আর ফিরলেন না তিনি। তাই নাকি? তা কোথায় গেলেন তিনি? লন্ডনে বাকি জীবন কাটাবেন বলে লিখে জানালেন বাবাকে, কিন্তু লাক হলো না। কেন? কিছুদিন পর খবর এলো মেজদাও কোথায় গিয়েছিলেন বেড়াতে, ফ্রান্সেরই কোনো একটা শহরে। তো সেখান থেকে ফিরে এলেন শক্ত অসুখ নিয়ে। তারপর একদিন সেই ইহুদি বউ জানালেন মেজদা মারা গেছেন কিছুদিন ভুগে। গার্গীর চোখে মুখে ঘন উত্তেজনা। বলল, কি অসুখ হয়েছিল তোমার মেজদার? সে তো আমরা জানলাম ডাক্তারের সার্টিফিকেট দেখে, কি সব লেখা ছিল পড়িও নি ভালো করে। আমরা বাবাকে বললাম কেন তিনি এরকম সিদ্ধান্ত নিলেন, যার কারণে মেজদাকে আমরা হারালাম। দিয়তিমা শুকনো মুখে বলল, বাবাকে দোষ দিয়ে কোনো লাভ হলো কি? হয়তো মেজদার আয়ু এরকম ছিল, কলকাতা এলেও তো মৃত্যু হতে পারত এমনই কোনো একটা অসুখে। তমিশ্রা ম্লান হেসে বলে, হ্যাঁ হয়তো। সেই দুঃখে বাবা খুব ভেঙে পড়েছিলেন। তারপর আর বেশি দিন বাঁচেনও নি। তখন এত মন খারাপ হয়ে গিয়েছিল যে বাবার সিদ্ধান্ত ক্ষমা করতে পারিনি। কিন্তু বাবা মারা যাওয়ার পর একদিন সেই ইহুদি বৌদি হঠাৎ কলকাতায় এলেন। গার্গীর বুকে দামামা বাজতে লাগলো। বলল, কি বললেন এসে? বললেন এ বাড়ি জিতেন্দ্র কুমারের বাড়ি, আমি এই বাড়িতেই বাস করব। তারপর? এবার দিয়তিমাকে উত্তেজিত দেখায়। আমরা কিন্তু বৌদিকে এ বাড়িতে থাকতে দিইনি, বললাম বাবা আপনাকে স্বীকার করেননি, অতএব আমরাও স্বীকার করব না। আচ্ছা, তো সেই ইহুদি মেয়েটি তারপরে কি লন্ডনে ফিরে গেল? দিয়তিমার প্রশ্নের উত্তরে তমিশ্রা ঘাড় নেড়ে জানালো, না না, তার পীড়াপিড়িতে আমরা তাকে দয়া দেখালাম,
হাজার হোক মেজদা তাকে বিয়ে করেছিলেন তো। তারপর তাকে এ বাড়িতে উঠতে না দিয়ে আমরা পাঠিয়ে দিলাম আমতলার বাগান বাড়িতে, কিন্তু সেই সিদ্ধান্তই তো কাল হলো। গার্গী অনুমান করতে চাইছিল তমিশ্রাদের সিদ্ধান্তের পরিণতি, জিজ্ঞাসা করল, তাই নাকি? তারপরে কি হলো? তারপর থেকে তো আমাদের সঙ্গে সেই ইহুদি মহিলার টানাপোড়েন চলছে। বাবার মৃত্যুর পর একদিন রাতে বরদা সুইসাইড করলেন পঙ্গু জীবন সহ্য করতে না পেরে। তাই নাকি? খুব স্যাড তো। হ্যাঁ, খুব খারাপ সময় গেছে তখন। তা মেজদা সেই ইহুদি স্ত্রী এখন কোথায়? তিনি আমতলার ওই বাগান বাড়িতে একা থাকেন, মানে ঠিক একা নয়, তার সঙ্গে 2-3 জন লোক থাকে। তিনি এ বাড়িতে আসেন না? হ্যাঁ, অবশ্যই আসেন। হাইকোর্ট রিট পিটিশন করে একটা আদেশনামা বার করেছেন, যার বলে তিনি ও তার এক আত্মীয়াকে নিয়ে ইচ্ছা করলে সপ্তাহে একবার করে আমাদের মিউজিয়ামটা দেখতেই পারেন। গার্গী একটু থমকে জিজ্ঞাসা করে, তার কোনো আত্মীয় রয়েছেন নাকি? হ্যাঁ, একজন মহিলাকে তো সঙ্গে নিয়ে আসেন দেখি প্রতিবার। আচ্ছা, তিনি কি রেগিনার আত্মীয়া? তা কি করে জানবো? ভিজিটার্স রেজিস্টারে নাম লেখেন নাজমা। আমাদের সিকিউরিটি একদিন বারণ করা সত্ত্বেও জোর করে ঢুকেছিল মিউজিয়ামে। তাই নাকি? আচ্ছা, তিনি মিউজিয়ামের ভেতরে ঢুকে কি করেন? কি আর করবেন, রেগিনার সঙ্গে কী সব গুজুর গুজুর করেন। নাজমার হাবভাব দেখে কিছু মনে হয়েছে যে তার কোনো মতলব রয়েছে কিনা? না, তেমন কিছুই নয়। তবে প্রথম দিন ঢুকে বহুক্ষণ শিলালিপিটা সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল বহুক্ষণ। আচ্ছা, সে সময় তোমাদের কেউ ছিল, মানে তাদের কাছে? প্রথম দিন তো আমিই ছিলাম। আমি লক্ষ্য করছিলাম যে ওরা দুজনে কি করে মিউজিয়ামে ঢোকে। পরে একদিন দিদি ছিল ওদের ওপরে লক্ষ্য রাখতে। তার মানে শিলালিপিটা বদলানোর আগে তাকে দেখা গিয়েছিল? হ্যাঁ, তাই তো। কিন্তু রেগিনা ওই মেয়েটাকে নিয়ে আসে কেন কে জানে। কোর্টের অর্ডারে লেখা আছে যে রেগিনা তার কোনো আত্মীয়াকে নিয়ে আসতে পারবেন। নাজমা কি রেগিনার কোনো আত্মীয়া হতে পারে? কে জানে। গার্গীর মগজে নাজমার নামটা বাই বাই করে ঘুরতে থাকে কিছুক্ষণ। রেগিনা যদি ইহুদি হয়, নাজমাও কি ইহুদি নাম? মুসলমানদের মধ্যে এই নামটা প্রচলিত এইটুকুনি জানে। ইহুদিদের নাম কি এই রকম হয়? গার্গী জানে না, তবে জানা তার উচিত। গার্গী নিজের অজ্ঞতায় বিরক্ত হলো হঠাৎ। ইহুদি সম্পর্কে এত কম জানা কি উচিত? কলকাতায় ইহুদিরা কোথায় বাস করে সেখানে গিয়ে একদিন জেনে আসতে হবে। তারপর গার্গী কিছুক্ষণ বিড়বিড় করে কি যেন সব বলতে থাকে নিজের মনে। তার অজ্ঞতার উপরেই সে বিরক্ত হয়। পৃথিবীর কত কিছুই সে জানে না। বেশ কিছুটা সময় থম হয়ে থেকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আর ছোড়দা? তিনি একজন পামিস্ট, ভালো হাত দেখতে পারেন। আমার চেয়ে বছর 12 বেশি তার বয়স, 44 পেরোলে নেই বছর। তো বছর 10 আগে নিজের কোষ্ঠী বিচার করে জেনেছিলেন যে তার 40 বছরে একটা ফাড়া আছে। সেই কারণে বিয়েটা তিনি আর করে উঠতে পারেননি। তারপর ফাড়ার কি হলো? একটা ছোট ধরনের অসুখ হয়েছিল ঠিকই, কিন্তু তেমন বিপদ হয়নি। তারপর তার মনে হলো যে বিয়ের বয়স তার আর নেই। হ্যাঁ, ঠিক তাই। এখন ওই জ্যোতিষ চর্চা করেই তিনি সময় কাটান, আর তার ফুরসতে এই অবলা জীবগুলোকে দেখভাল করেন। সংসারে তার মন নেই বলে তমিশ্রা একটু ম্লান হাসল। গার্গী আবার জিজ্ঞাসা করল, আর দিদি? দিদি তো বাবার অমতে বিয়ে করা জীবদ্দশায় বাবা তার মুখই দর্শন করেননি, অথচ দিদিকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। দিদি বিয়ের পর থেকে কিছুদিন দিল্লিতে ছিলেন জামাইবাবুর কর্মসূত্রে। জামাইবাবু কলকাতা ফিরেছেন ধরো তাও বছর 10 হবে। দিদির কোনো সন্তান নেই। কি আশ্চর্য! গার্গী যে কথাটা বলবে না ঠিক করল তা বলল তমিশ্রা নিজেই। এই বিশাল সম্পত্তি কে পরে দেখভাল করবে কে জানে। আপাতত আমি করছি, বাবা তো আমাকেই ভার দিয়ে গেছেন এই কাজে। কেন শুধু তোমাকে? কেন, মানে কোনো উইল টুইল কি উনি কিছু করে যাননি? না, বাবা সেটা করেননি। আসলে বাবা আমার উপরই নির্ভর করতেন বেশি। ছোটদা হাফ সন্ন্যাসীর মতো থাকেন বাড়িতে, দিদি শ্বশুর বাড়িতে। আর মেজদার বিয়েটা ঠিক মেনে নিতে পারেননি বাবা। তার প্রথম বিয়ে, মানে সেই ফরাসি মেয়েটার কোনো হদিস তো নেই। এখন মেজদার এক ইহুদি স্ত্রী সম্পত্তি ভাগ নিতে বদ্ধপরিকর। বাবা জীবিত থাকতে এ বাড়িতে কখনো পা দিতে পারেনি। বাবার হুকুমই সেরকম ছিল।
বাবা মারা যাওয়ার ঠিক পরে পরে তাদের লন্ডনের বিয়ের কাগজপত্র দেখিয়ে এ বাড়িতে আসা যাওয়ার অর্ডার বার করে নিয়েছে কোর্ট থেকে, আসেও নিয়মিত। মিউজিয়ামটার ওপরেই বেশি লোভ। গার্গী সমস্ত বিষয়টা একবার নিজের মনে ঢালা উপুর করে নিয়ে বলল, আচ্ছা এখন বলো তো কী করে তোমাদের এই মিউজিয়ামের শিলালিপিটা খোয়া গেল? মানে কি লেখা ছিল শিলালিপিতে, সেটা কি কেউ জানে? টমিসরা এতক্ষণে তার ক্রোধের প্রকাশ কমিয়ে বলল, তাহলে চলো মিউজিয়ামটা তোমাদের একবার বরঞ্চ ঘুরিয়ে দেখিয়ে নি। হ্যাঁ দিয়তিমা, তুই তো আগে একদিন দেখেছিলিস, সে দেখা একরকম আর আজকের দেখা আরেক রকম। চল উপরের দোতলার ঘরটাই আগে দেখবি, সেখানে ওই শিলালিপিটা ছিল। বলে কাকে যেন উদ্দেশ্য করে বলল, রেনু, ওদের পাশের ঘরে ঢুকিয়ে দিবি। তৎক্ষণাৎ দোতলার কোনো ঘরে একসঙ্গে বাদরের কিচিরমিচির ও কুকুরের ঘেউ ঘেউ সরগম করে তুলল নির্জন বাড়িটা। বাদর ও কুকুর সম্পর্কে নিশ্চিন্ত হতেই টমিসরা বলল, না এবার চলো। বাদর কতটা নিরাপদ তা গার্গী জানে না, তবে কুকুর যে খুব ডেঞ্জারাস প্রাণী সে সম্পর্কে তার কোনো দ্বিমত নেই। একটু আগে গোটা দুই আলসেশিয়ান বোধহয় তাকে আর দিয়তিমাকে দেখেই কোনো অন্তরাল থেকে গড়জাচ্ছিল। কারো ধমক খেয়ে চুপ করে গিয়েছিল তখন, এখন বাধা পড়তেই আবার তাদের ক্রুদ্ধ আস্ফালন। গার্গী অবশ্য এতক্ষণে নিশ্চিন্ত। অধ্যায় 8। মিউজিয়ামের কিউরেটর অমিত পান্ডা আগে আগে, তার পিছনে টমিসরা, আরও পিছনে দিয়তিমা আর গার্গী চলল সিঁড়ি ভেঙে উপরে। পুরনো আমলের সিঁড়ি, সবটাই দামি কাঠের, তার ওপর সবুজ কার্পেট বিছানো। কার্পেটটা আগের বারে একটু ময়লা দেখেছিল, এবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা। সেই কার্পেট ভেঙে চারজনে গিয়ে হাজির হলো ওপরে। প্রতিটা ঘরই সারাক্ষণ তালা লাগানো। বাইরের চেয়ারে বসে থাকে দুজন গুফো গার্ড, কোনো সিকিউরিটি সার্ভিসের লোক। একতলা দোতলা তিনতলা সব জায়গায় দুজন করে সিকিউরিটি বসে থাকে ভিজিটার্স রেজিস্টার খুলে। কিউরেটরের কাছে থাকে ঘরের চাবি। চাবি খোলার আগে রেজিস্টারে নাম, ঠিকানা ও মিউজিয়ামে প্রবেশের সময় লিখে তবে প্রত্যেককে ঢুকতে হয় ভেতরে। ঢোকার আগে কাঁধে ব্যাগ থাকলেও তা বাইরে সিকিউরিটির পাশে যে একটা তাক রয়েছে তাতে রেখে তবে ভিতরে যাওয়া যায়। গার্গী জানে মিউজিয়ামের ভেতর কোটি কোটি টাকা মূল্যের অ্যান্টিক রক্ষা করতে হলে এরকম টাইট সিকিউরিটি রাখা অবশ্যই প্রয়োজন। গার্গী তার কাঁধের ব্যাগটা অনায়াসে খুলে জিম্মা করে দিল গুফো সিকিউরিটির হাতে। ব্যাগের ভেতরে 108 টাকা রয়েছে, কিন্তু তা আপাতত প্রকাশ করল না। সিকিউরিটির লোক কতটা বিশ্বস্ত তা পরীক্ষা করার এক সুবর্ণ সুযোগ। তাছাড়া এখন যদি সে ইতস্তত করে তাহলে সিকিউরিটি লোকটার কৌতূহল বাড়বে। কিউরেটর অমিত পান্ডা তালা খুলে ভেতরে গিয়ে বন্ধ করে দিল দরজাটা। এমনই নিশ্চিদ্র পাহারা দেখে গার্গী বুঝতে চাইল শিলালিপিটা বদলে যাওয়ার রহস্যটা কি। ভেতরে ঢুকলে বুঝল সমস্ত ঘর নতুন করে রং করা, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়েছে প্রতিটা অ্যান্টিক। তাতে কি চমৎকার জেল্লা বেড়েছে পুরনো মূর্তিগুলোর, ঝকঝক করছে দেওয়ালগুলো। সমস্ত মিলিয়ে ঘরগুলো আগের চেয়ে বেশ ছিমছাম এবং সুন্দর। দোতলার বিশাল ঘরটির মাঝে একটা লম্বা টেবিল, তাতে 2 সারি মূর্তি বসানো, নানা ধরনের মূর্তি। কিউরেটর অমিতবাবু কোথা থেকে একটা মোটা রেজিস্টার এনে খুলে ধরলেন গার্গীর সামনে। সেটা দেখিয়ে টমিসরা বলল, শোন দিয়তিমা, তোর বোধহয় মনে আছে এই রেজিস্টারগুলিতে প্রত্যেকটার মূর্তির নাম, কোথা থেকে সংগৃহীত হয়েছে, তার ক্রয় মূল্য কত ছিল, এখানকার এবং এখনকার মূল্যই বা কত, মূর্তির ইতিহাস যতটা সংগ্রহ করা গেছে তার একটা বিস্তৃত বিবরণ লেখা আছে ক্রমিক নম্বর দিয়ে। এটা হচ্ছে 22 নম্বর রেজিস্টার, আর এতে শিলালিপিটার ইতিহাস রয়েছে। দিয়তিমার পাশে দাঁড়িয়ে গার্গীও রেজিস্টার হাতে নিয়ে তার পৃষ্ঠায় চোখ বোলালো। 16 বাই 12 সাইজের ঢাউস রেজিস্টার, তার বাঁধাই একেবারেই নতুন।
ভিতরের পৃষ্ঠাগুলো প্রায় হলুদ হয়ে এসেছে, কিন্তু বাধায়ের গুণে ঝকঝক করছে রেজিস্টারটা। তার 251 পৃষ্ঠায় লেখা রয়েছে, শিলালিপিটা তমিশ্রার বাবা দুর্গাশঙ্কর মল্লিক কিনেছিলেন এক ব্যবসায়ীর কাছ থেকে। শিলালিপিতে কি লেখা আছে ব্যবসায়ী বলেননি, বলেছিলেন যথাসময় কেউ না কেউ পড়ে ফেলবে লেখাটা। তারপর থেকে মল্লিক বাড়ির অনেকেই চেষ্টা করেছেন শিলালিপির অক্ষরগুলো উদ্ধার করতে, কিন্তু এখনও অধরাই রয়ে গেছে শিলালিপির অর্থ। বলে নিয়ে গেল সেই শিলালিপিটার কাছে, যেটা বদল হয়ে গেছে বলে অভিযোগ করছে তমিশ্রা। এমন কিছু বড় মাপের শিলালিপি নয়, 12x8, অনেকটা বইয়ের পাতার মতো, তবে সাইজে বড়। তার উপর অচেনা অক্ষরে লেখা কিছু কথা, মোট 7 লাইন। কি লেখা তা বোঝা গার্গীর সাধ্য নয়। যারা শিলালিপি নিয়ে গবেষণা করেন তারাই হয়তো এর মর্ম উদ্ধার করতে পারবেন। গার্গী শিলালিপিটার দিকে সামান্য ঝুঁকে পড়ে নিরীক্ষণ করল কিছু সময়। বুঝতে চাইল তমিশ্রার অভিযোগের কারণ। আরও 5টা অ্যান্টিকের মতো এটাও সাজানো রয়েছে টেবিলে। অন্য সামগ্রীগুলোর সঙ্গেও এই শিলালিপিটার কী পার্থক্য তা সাদা চোখে বুঝে উঠতে পারল না গার্গী। জিজ্ঞাসা করল, আচ্ছা, কি করে বোঝা গেল যে এটা বদলে ফেলা হয়েছে? তমিশ্রা কিউরেটরকে ইঙ্গিত করতেই তার রেজিস্টারটির ভেতর থেকে বার করল একটা ফটোগ্রাফ। সেই ফটোর ওপর আঙুল রেখে তমিশ্রা বলল, দেখো, এই ফটোর শিলালিপিটাই হচ্ছে আসল শিলালিপি, কিন্তু ফটোতে শিলালিপির অক্ষরগুলো দিব্যি দেখা যাচ্ছে। সেই অক্ষরগুলোর সাথে টেবিলের শিলালিপি মিলিয়ে দেখলেই কিন্তু ধরা পড়বে কারসাজিটা। গার্গী খুব নিবিষ্ট হলো দুটো শিলালিপির অক্ষর মেলাতে। কিছুক্ষণ পর বিস্মিত হয়ে বলল, তাই তো। আচ্ছা, ফটোটা কবে তোলা? এই তো 10 আগে, প্রায় 7 বছর পরে রং করানো হলো। তার আগে আমি সবাইকে বললাম যে অ্যান্টিকগুলোর একটা করে ফটো তুলে রাখা হোক। গড় ঝাড়াঝাড়ি, রং করা, এর মধ্যে বহু লোকজনের তো আসা যাওয়া হবে। অতএব একটা ফটো তুলে রাখলে সংগৃহীত অ্যান্টিকগুলো সম্পর্কে আরও নিশ্চিন্ত থাকা যাবে। গার্গী হেসে ফেলে বলল, ফটো না তুললেও তো এই পরিবর্তনটা বোঝা যেত না, তাই না? তমিশ্রা ঘাড় নেড়ে বলল, ঠিক তাই। এখন মনে হচ্ছে ভাগ্যিস ফটো তুলে রেখেছিলাম। গার্গী শিলালিপিটা আরও একবার দেখে নিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, শিলালিপিতে কি লেখা আছে সেটা কি লেখা আছে রেজিস্টারে? তমিশ্রা আবার ঘাড় নেড়ে বলল, না, দিদি তো সেই চেষ্টাই করেছে গত 10 বছর ধরে। দিদির ভেতরে একটা অসম্ভব জেদ আছে, বুঝলে গার্গী। কোনো কাজে হাত দিলে শেষ না করা পর্যন্ত দিদি ছাড়ে না, লেগেই থাকে। শুধু এই শিলালিপির বেলায় হার মেনে বলেছে যে না, পারলাম না। গার্গী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তা তিনি কিভাবে চেষ্টা করলেন? সে অনেক কাণ্ড। বাবা নাকি শুনেছিলেন একটা প্রাচীন অ্যাজটেক ভাষা রয়েছে। এই শহরে বহু ঐতিহাসিক রয়েছেন যারা অ্যাজটেক বা এইরকম প্রাচীন লিপি নিয়ে গবেষণা করেন। তো তাদের সবার সঙ্গে এই লিপি নিয়ে দীর্ঘ আলোচনা করেছে দিদি। দিদি তো 3টে ভাষা এমনিতেই জানে, স্প্যানিশ, জার্মান শিখেছিল রীতিমতো ক্লাস করে, ল্যাটিন শিখেছে নিজে নিজে। এমনকি এই শিলালিপির পাঠোদ্ধার করতে অ্যাজটেক ভাষাও দিদি অনেকটাই শিখে ফেলেছে। কিন্তু তাতেও শিলালিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি কি, তাই তো? না, আমিও দিদির সঙ্গে ইতিহাসবিদ এবং বঙ্গভাষাবিদ বিতান মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম। তিনি নাকি 37টা ভাষা জানেন। তো তিনিও বললেন যে এই শিলালিপিটা অ্যাজটেক বা ওই রকম প্রাচীন কোনো ভাষায় লেখা নয়, যদিও শিলালিপির অক্ষরগুলো রোমান লিপি, কিন্তু ভাষাটা আলাদা, মানে ফরাসি বা স্প্যানিশ ভাষাও কিন্তু নয়। কি আশ্চর্য! হ্যাঁ, বহু ভাষাবিদ অধ্যাপকটি বললেন যে হয় শিলালিপিটা অন্য কোনো ভাষায় লেখা, অথবা দর্শককে ধোঁকা দেওয়ার জন্য এরকম রোমান লিপি উল্টে পাল্টে লিখে রাখা হয়েছে শিলালিপির ওপরে। আসল লেখাটার হয়তো কোনো মানেই হয় না। গার্গী হেসে ফেলে বলল, তাহলে তো কোনো কথাই নেই। বিতান মুখোপাধ্যায় তো এই সময় শ্রেষ্ঠ ভাষাবিদ। হ্যাঁ, কিন্তু তাতেও দিদি হাল ছাড়েনি, নিজে চেষ্টা করছিল এই অক্ষরগুলো থেকে নতুন কোনো ভাষা উদ্ধার করা যায় কি না। তোমার দিদি খুব টেনাসিটি বলতে হবে।
তোমাকে বললাম না গার্গী, দিদি একবার শুরু করলে তার শেষ দেখে না দেখে ছাড়ে না, কিন্তু এক্ষেত্রে ডাহা ফেল। তোমার দিদির সঙ্গে এ ব্যাপারে কিছু কথা আছে আমার। আমার নিজেরও মনে হচ্ছে যে আমি ও লিপিগুলো একটু নেড়ে চেড়ে দেখি। শিলালিপির ফটো তুমি আমাকে এক কপি একবার দেবে? আমি বাড়িতে অবসর সময় একবার চেষ্টা করে তাহলে দেখতে পারি। তুই লিপি উদ্ধার করবি? দিয়তিমা অবাক হয়ে বলল। তুই তো জানিস দিয়তিমা, আমারও জেদ তমিশ্রা দিদির মতন। একবার কোনো রহস্যের মধ্যে ঢুকলে তার শেষ না দেখে কিন্তু আমি ছাড়ি না। এর আগে যে কটা রহস্যের মধ্যে আমি ঢুকেছি, কোনোবারই কালপ্রিটকে খুঁজে না বার করে কিন্তু আমি ছাড়িনি। দিয়তিমা বেশ গর্বের সাথে তমিশ্রাকে এবার বলল, হ্যাঁ শোন তমিশ্রা, গোয়েন্দা হিসাবে গার্গীর প্রচণ্ড নাম হয়েছে, সেই জন্যই তো ওকে তোর বাড়িতে নিয়ে এলাম। শুনলি তো, এরা এখনো পুলিশে খবর দেয়নি। আচ্ছা গার্গী, তোর কি মনে হচ্ছে বলতো? গার্গী ছোট্ট করে হেসে বলল, সবে তো এইটুকুনি শুনলাম রে, কোনো হদিশ এখনো পর্যন্ত আমি পাইনি। আমার অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো একে একে আমি জিজ্ঞাসা করে নিই। নাম্বার ওয়ান হচ্ছে, শিলালিপিটা যে বদল হয়েছে সেটা প্রথম কবে ধরা পড়ল? তমিশ্রা বলল, আসলে গত 1 মাস ধরে তো ঘরে রং চলছে, কিন্তু অ্যান্টিকগুলো পালিশ করা হয়েছে গত 10 দিনের মধ্যে। এর মধ্যে কোনো একদিন নিশ্চয়ই হবে। আচ্ছা, নাম্বার টু হলো, গত 10 দিনের মধ্যে কে কে মিউজিয়ামে ঢুকেছে তার কোনো রেকর্ড কি রাখা আছে? হ্যাঁ, সেটা তো রেজিস্টার খুললেই জানা যাবে। মিউজিয়ামে মোট 4 জন রং শ্রমিক কাজ করেছে গত 1 মাস ধরে। অ্যান্টিকগুলো পালিশ করেছে আরও 2 জন, তারা যাওয়া আসা করেছে গত 10 দিন ধরে। তাদের প্রত্যেককে সার্চ করে তবে ঢুকতে দেওয়া হতো মিউজিয়ামে। মাত্র কালই শেষ হয়েছে সমস্ত কাজ, তারপর তো মিলাতে গিয়ে কারচুপিটা ধরা পড়ল। তবে আমাদের ধারণা, লেবাররা যদি চুরি করত, তারা কোনো মূর্তি হয়তো চুরি করতো। তা এরকম মনে হওয়ার কারণ? কারণ কাজ করার সময় তারা শুনেছে যে মূর্তিগুলো বেশ দামি, শিলালিপিটার তেমন কোনো বাজারি মূল্য নেই। তবে মিউজিয়ামে ঢোকা এবং বেরোনোর এত কড়াকড়ি করা হয়েছিল যে তাদের পক্ষে কোনো অ্যান্টিক সরিয়ে ফেলা তো খুবই মুশকিল। গার্গী বলল, কোনটা কঠিন কোনটা মুশকিল সেটা এই মুহূর্তে কিন্তু বলা যায় না। কখন কিভাবে কার কাছে একটা অ্যান্টিক মূল্যবান হয়ে ওঠে সেটা মোটেই অনুমান করা যায় না। হয়তো এ বিষয়টা নিয়ে আমরা একেবারেই ভাবিনি বা আমাদের নজরের বাইরে অবহেলায় থেকেছে। দেখা যাবে সেটাই খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, ওই সময় তোমাদের বাড়ির আর কে কে মিউজিয়ামে ঢুকেছে তার একটা যদি তালিকা আমি দেখতে পারতাম তো বেশ হতো। কিউরেটর অমিত পান্ডা তক্ষুনি ভিজিটার্স রেজিস্টার একটা পৃষ্ঠা খুলে মেলে ধরল গোটা মে মাসে কে কখন মিউজিয়ামে ঢুকেছে তার পুঙ্খানুপুঙ্খ তালিকা। তালিকাটায় কিছুক্ষণ নজর রেখে গার্গী হতাশ হয়ে বলল, বাইরের লোক বলতে তো ওই 4+2+6 রংবাজ, তাছাড়া নাজমা। রংবাজ? তমিশ্রা গার্গীর রসিকতাটা ধরে ফেলে মুহূর্তে, বলে, যা বলেছ, সব কজনেরই বয়স ওই 30 বছরের মধ্যে। সারাদিন রং করতে করতে অবশ্য যা ইয়ার্কি ঠাট্টা করতো, তাতে রংবাজ বললে অন্যায় কিছু হবে না। তাছাড়া যারা মিউজিয়ামে ঢুকেছে তারা সবাই বাড়ির লোক, গার্গী বলল। তমিশ্রা আপত্তি জানিয়ে বলল, না, ওই ইহুদি মহিলাকে আমরা বাড়ির লোক বলে মোটেই মনে করি না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, গার্গী রেজিস্টার ঘেঁটে বলল। তাই 1 মাসের মধ্যে 3বার এসেছিলেন মিউজিয়ামে, প্রতিবারই অবশ্য 3 ঘন্টা করে তো কাটিয়েছেন ঘরগুলো, কিন্তু তাকেও নিশ্চয়ই মিউজিয়ামে ঢোকার আগে ব্যাগ ইত্যাদি বাইরে রেখে যেতে হয়েছিল। হ্যাঁ, সেটা তো সবার ক্ষেত্রেই করতে হয়, বলল তমিশ্রা। আবার একটু হেসে বলল, এমনকি আমাকেও ব্যাগ ট্যাগ থাকলে কিন্তু রেখে যেতে হয়, দিদিকেও হয়, ছোটদাকেও রেখে যেতে হয়। আচ্ছা, এছাড়া কেউ কি এসেছিলেন মিউজিয়াম পরিদর্শনে? গার্গী জানতে চাইল। হ্যাঁ, বিতান মুখোপাধ্যায় এসেছিলেন, মানে দিদি ওনাকে জোর করে এনেছিল। গার্গী উৎসাহী হয়ে বলল, তাই নাকি? আচ্ছা, সেটা কবে? রিয়া তমিশ্রা উত্তর দেবার আগে কিউরেটর অমিত পান্ডা ভিজিটার্স রেজিস্টার উল্টে নির্দিষ্ট পৃষ্ঠাটি খুঁজে বার করে দিলেন তারিখটি। গার্গী ঝুঁকে পড়ে দেখল তারিখটি 23শে মে।
তার মানে মল্লিক বাড়ি ঝাড়া পোছা শুরু করার কিছু আগে এসেছিলেন বিতান মুখোপাধ্যায়। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন গল্পটি এখানে শেষ হলো। আবার নিয়ে আসবো কালকে এর পরবর্তী অধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।